আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার মাত্র ৩ সপ্তাহের মাথায় বিশ্ববাজারে তেলের আকাশচুম্বী দাম নিয়ন্ত্রণে আনতে মরিয়া হয়ে উঠেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক তীব্র অর্থনৈতিক চাপ কমাতে শেষ পর্যন্ত শত্রুর সঙ্গে ইরানের সঙ্গে আপোষ করতে হয়েছে তাদের। কারণ ইরানের প্রায় ১৪ কোটি ব্যারেল তেলের উপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। মানে ইরানের এই তেলগুলো এখন পৃথিবীর যে কোনো দেশ ক্রয় করতে পারবে এবং পৃথিবীর যে কোনো দেশে ইরান এগুলো বিক্রি করতে পারবে। দেখুন, বর্তমানে সমুদ্রে ভাসমান থাকা অবস্থায় এই তেল যাতে ভারত, জাপান, থাইল্যান্ড এবং ভিয়েতনামের মতো মিত্র দেশগুলো কিনতে পারে, সেই লক্ষ্যেই কিন্তু এই ছাড় দেওয়া হয়েছে। হোয়াইট হাউসের কর্মকর্তাদের মতে যুদ্ধের কারণে হরমুজ প্রণালী প্রায় বন্ধ হয়ে যাওয়ায় এবং বিশ্ববাজারে জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় এই অপ্রীতিকর সিদ্ধান্ত নিতে তারা বাধ্য হয়েছে। দেখুন, যুক্তরাষ্ট্র ইতিপূর্বে তাদের কৌশলগত রিজার্ভ থেকে কয়েক কোটি ব্যারেল তেল ছেড়েছে, রাশিয়ার উপর থেকে বিভিন্ন ধরনের বিধিনিষেধ সরিয়ে দিয়েছে, এমনকি অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোরও চেষ্টা করেছে। কিন্তু এত সব পদক্ষেপের পরও বিশ্ববাজারে ইরানকে ঠেকানোর জন্য যে তেলের মূল্য বৃদ্ধি, সেটা তারা ঠেকাতে ব্যর্থ হয়েছে। তেলের বাজারে বর্তমানে জ্বালানি তেলের মূল্য $১৫০ কাছাকাছি পার ব্যারেল এবং সেটা আরও ঊর্ধ্বগতি। এমন পরিস্থিতিতে সমুদ্রে থাকা ইরানি তেলের ট্যাঙ্কারগুলো বাজারে আনা ছাড়া এই যুক্তরাষ্ট্রের প্রশাসনের কাছে আর কোনো কার্যত বিকল্প ছিল না। আর এই জন্যই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। এখন ইস্যুটিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেস্টেন তার বক্তব্যে বলেছেন যে এই যে ইরানকে ছাড় দেওয়া হলো, এটা কিন্তু হামলার অংশ, অপারেশন এপিক ফিউরির অংশ হলো এটি। এখন ইরানকে ছাড় দেওয়ার ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র তার কৌশলগত অবস্থান যতভাবেই ঘুরিয়ে পেঁচিয়ে বলুক না কেন, সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে এটি মোট যে বড় সংকট রয়েছে তার কোনো সমাধান করবে না। এই ১৪ কোটি ব্যারেল জ্বালানি তেল বিশ্ববাজারে মাত্র ১.৫ দিনের চাহিদার সমান। ১.৫ দিনের চাহিদা পূরণ করতে পারবে, তারপর কি হবে? হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় ২০ থেকে ২২ মিলিয়ন ব্যারেল জ্বালানি তেল রপ্তানি হয়। আর গ্যাসের কথা বা এলএনজির কথা না হয় বাদই দিলাম। বিশ্ববাজারে হরমুজ প্রণালী ওপেন না হলে বা এই ধরনের যে পণ্য প্রবাহের বিষয়টা রয়েছে, সরবরাহ সহজলভ্য না হলে কোনোভাবেই জ্বালানি তেলের দাম কমবে না। এখন সার্বিক পরিস্থিতি যখন এত জটিল আকার ধারণ করেছে, তখন হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প আগামী ৪৮ ঘন্টার জন্য ইরানকে একটা ডেডলাইন দিয়েছে। আগামী ৪৮ ঘন্টার ভেতর যদি ইরান হরমুজ প্রণালী ওপেন না করে দেয়, তাহলে যুক্তরাষ্ট্র তার সর্বশেষ ধাপের যে নতুন হামলা সেটা শুরু করবে পুরো ইরানের ভেতর। এবং ডোনাল্ড ট্রাম্প সরাসরি কোনো ধরনের রাগ ঢাক না দেখেই পরিষ্কার করেছেন, ইরানের যতগুলো বিদ্যুৎ কেন্দ্র আছে, বিদ্যুৎ উৎপাদনের যতগুলো সেক্টর রয়েছে, ওই সকল বিদ্যুৎ কেন্দ্রগুলো উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরান সম্পূর্ণভাবে অন্ধকারে চলে যাবে, তিনি এই ঘোষণা দিয়েছেন। এখন এই ধরনের হামলা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। কারণ এই যে ২ সপ্তাহের উপরের যুদ্ধ চলছে, কোনো বিদ্যুৎ কেন্দ্রকে এখন পর্যন্ত টার্গেট করেছে কেউ তেমন সুনির্দিষ্ট খবর পাওয়া যায়নি। দু একটি সাধারণ সতর্কতামূলক হামলা হয়েছে, তবে বড় ভিত্তিতে পাওয়ার হাউসকে লক্ষ্য করে ইসরায়েল বা ইরান কেউ কারো প্রতি হামলা করেনি। এখন যুক্তরাষ্ট্র সেই চূড়ান্ত যে রেড লাইন রয়েছে সেটা পার করতে চাচ্ছে। ৪৮ ঘন্টার ডেডলাইন দিয়েছে ইরানকে, যেটা অনেকটা সুনির্দিষ্ট যে ৪৮ ঘন্টার ভেতর হরমুজ প্রণালী ইরান ওপেন করবে না। আর যুক্তরাষ্ট্র যেমনটা সরাসরি ঘোষণা দিয়েছে, সে যদি তার প্রতিশ্রুতি রাখে, তাহলে ইরানের যেই সকল পাওয়ার স্টেশন রয়েছে, বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, সেখানে হামলা হতে চলেছে। এখন ইরান পরিষ্কারভাবেই বলে দিয়েছে যে যদি তার পাওয়ার স্টেশনগুলোতে হামলা হয়, পাল্টা জবাব হিসাবে মধ্যপ্রাচ্যের যে পাওয়ার স্টেশন রয়েছে বা ইসরায়েলের যে পাওয়ার স্টেশন রয়েছে সেগুলোতে হামলা করা হবে। মানে এটি বলতে পারেন দীর্ঘমেয়াদী ক্ষতির নতুন একটা যুদ্ধ। একটি পাওয়ার স্টেশন বা বিদ্যুৎ কেন্দ্র কোনো ধরনের মিসাইল হামলা হলে রাতারাতি সেগুলো পুনরুদ্ধার করা যায় না। আন্তর্জাতিক রিপোর্ট বলছে যে একটি বিদ্যুৎ কেন্দ্রের যে রিঅ্যাক্টর থাকে বা যে বিদ্যুৎ উৎপাদনের যন্ত্রপাতি থাকে, সেগুলো ধ্বংস হলে সেগুলো রিপ্লেস করা বা নতুন করে ব্যাকআপ তৈরি করা অত্যন্ত সময় সাপেক্ষ। যদি এই নতুন হামলায় অন্তত ৫ থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়, তাহলে
সেটা পুনরুদ্ধার করতেও মধ্যপ্রাচ্যের ধনী দেশ বলেন বা ইরানের বলেন আরও ৫ থেকে ৬ বছর সময় লাগবে। সেটা অর্থনৈতিক, দীর্ঘদিনের স্ট্র্যাটেজিক এবং জনগণের উপরও এই যুদ্ধের যে সরাসরি প্রভাব সেটা পড়তে চলেছে। যুক্তরাষ্ট্র এখন নতুন ধরনের এই যুদ্ধ শুরু করতে যাচ্ছে, যার জন্য মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তাদের যে অ্যাটাক হেলিকপ্টারগুলো রয়েছে, হিমার্স মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেমগুলো রয়েছে, সেগুলো চূড়ান্ত এই ডেডলাইনকে লক্ষ্য করে তারা ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। এখন হরমুজ প্রণালী আগামী ৪৮ ঘন্টার ভেতর যদি ইরান উন্মুক্ত না করে দেয়, তাহলে সরাসরি ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা করবে যুক্তরাষ্ট্র। এই ডেডলাইন বর্তমানে চলছে, যার অনেক ঘন্টাই কিন্তু অলরেডি পার হয়ে গেছে। ইরান এক্ষেত্রে বড় কোনো ঘোষণা দেয়নি। তবে ইরান তার যে স্ট্র্যাটেজিকভাবে তাদের গার্ডিয়ান কাউন্সিলের বৈঠক রয়েছে, সেখানে তারা সিদ্ধান্ত নিয়েছে এশিয়ার দেশগুলোকে তারা ছাড় দেবে। বিশেষ করে জাপানের মতো তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ভালো যে দেশ রয়েছে, তাদের ছাড় দেবে। জাপানের প্রায় ৯৫% 95% জ্বালানি তেল এই হরমুজ প্রণালী দিয়ে যায়। সুতরাং দীর্ঘদিন বন্ধ রাখলে এই দেশটি এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের পক্ষে জড়িয়ে যেতে পারে, তার প্রচণ্ড আশঙ্কা রয়েছে। আর ইরান কিন্তু এমনটা চায় না। যেমন জাপান সরকারকে কৌশলে সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছে ইরান। যদি জাপান সরকার ইরানি তেল ক্রয় করে, তাহলে হরমুজ প্রণালী দিয়ে জাহাজগুলোকে পার হতে কোনো ধরনের ট্যাক্স দিতে হবে না, এবং চাইলে তারা চীনা ইয়ানের পরিবর্তে অন্য কোনো মুদ্রায় ইরানকে সেই পেমেন্ট করতে পারবে। তবে যদি তারা ইরানের পরিবর্তে মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশ থেকে জ্বালানি তেল আমদানি করতে চায়, তাহলে অবশ্যই তাদের প্রতিটি জাহাজকে কেন্দ্র করে $২০ লক্ষ বা প্রায় $2 মিলিয়ন এখানে টোল দিতে হবে, এবং সম্পূর্ণ যে পেমেন্ট রয়েছে তেলের, সেটা চীনা ইয়ানে দিতে হবে। এই শর্ত পূরণ করলে এশিয়ার জাপান, ভারত এবং এশিয়ার যে দেশগুলো রয়েছে, তাদের জন্য এই হরমুজ প্রণালী উন্মুক্ত। এবং প্রথম দিকে যুক্তরাষ্ট্র এমনটাই ধরে নিয়েছিল ইরানের এই ধরনের উদ্ভট প্রস্তাবে হয়তো তার মিত্র দেশগুলো আগ্রহী হবে না, এবং কোনো ধরনের আলোচনা না করে ইরানের বিরুদ্ধে তার সঙ্গে হামলায় যোগ দেবে। তবে বাস্তবতা উল্টো। জাপান সহ যেই সকল দেশগুলো হরমুজ প্রণালীর উপর নির্ভরশীল, তারা গোপনে কিন্তু আলোচনা শুরু করে দিয়েছে ইরানের সঙ্গে। এবং এই দেশগুলো যুদ্ধ থেকে দূরে থাকতে চায়। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট মধ্যপ্রাচ্যে এই বড় ধরনের যে সংঘর্ষ রয়েছে, এখানে তারা কোনোভাবেই জড়াতে চায় না। বরঞ্চ যুদ্ধে না জড়িয়ে ইরানের সঙ্গে আপোষ করে প্রতিটি এই শিপের জন্য তারা যদি $2 মিলিয়ন দেয়, তার যুদ্ধ শুরু করা বা যুদ্ধ চালিয়ে যাওয়ার থেকে অনেক সস্তা, এবং অনেকটাই কিন্তু তাদের জন্য সাশ্রয়ী এবং প্রাণঘাতী নয়। যার জন্যই কিন্তু তারা ইরানের সঙ্গে আপোষের দিকে যাচ্ছে। এটিও যুক্তরাষ্ট্রের জন্য একটা বড় মাথা ব্যথার কারণ। কারণ ইরানের এই পলিসি একবার যদি বাস্তবায়ন হয়ে যায় এবং কার্যকর হয়ে যায়, ইরান কিন্তু সেটা সহজে উইথড্র করবে না। দীর্ঘকালীন যুদ্ধ অর্থনৈতিক ব্যবস্থা নিশ্চিত হলে ইরান এটা চালিয়ে যাবে। তখন যুক্তরাষ্ট্রের জন্য আরও শক্তি প্রয়োগ এবং আরও বড় যুদ্ধ করে সমাধানের বিষয়গুলো আরও নিজেকে ক্ষয়ক্ষতি করার দিকে ধাবিত করতে পারে। যার জন্যই কিন্তু এই চূড়ান্ত ডেডলাইন ৪৮ ঘন্টার দিয়েছে যুক্তরাষ্ট্র। দেখার বিষয় যে এই ৪৮ ঘন্টা শেষে যুক্তরাষ্ট্র আসলে কি করে, এবং তার পাল্টা জবাব হিসাবে ইরান আসলে কি জবাব দেয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।